আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, কারণ সবাই ভালো থাকতে হবে, মনোবল রাখতে হবে। এই পরিস্থিতিতে মনোবল অটুট রাখতে হবে, কোনো মতেই দুর্বল হলে চলবে না। মানসিক শক্তিতে আমাদের এই যুদ্ধ জয় করতে হবে। তো এবারে আমরা আমাদের পাঠে চলে যাই। সাথে সাথে বইগুলি পড়বা। একটু ইন্টারনেটেও অনেক কিছু দেখা যায়, তোমরা ইউটিউবে সার্চ দিয়ে অনেক বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। আর আমরা বেশি তো ক্লাস সময় নিতে পারি না, কারণ এটা দেখতে আবার তোমাদের অনেক এমবি খরচ করতে হয়। তোমরা অনেকেই গ্রামের বাড়িতে আসো, এমবির সুযোগের ভিতরে নাই, কিন্তু এই জন্য অল্প টাইমে আমরা জাস্ট তোমাদেরকে ঘুরিয়ে দেওয়া এই আর কি। তারপরে কোনো সমস্যা হলে আমাদের সাথে আলোচনা করে নেবা ফোনে অথবা মেসেঞ্জারে। তো ধন্যবাদ সকলকে। এবারে চলে আসা আজকে আমরা গত ক্লাসে সম্মান তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে আমরা কিন্তু সালোক সংশ্লেষণের আলোক অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে আমরা সেই সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে আজকে আলোক অধ্যায় সম্পর্কে তো জানা হয়েই গেছে, এবার অন্ধকার অধ্যায় সম্পর্কে জানবা। তো অন্ধকার অধ্যায়ে যে কার্বন আত্মীকরণ হয় আগেই বলছি, কারণ আলোক অধ্যায়ে শক্তি সঞ্চিত হয়, আর অন্ধকার অধ্যায়ে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে বিভিন্ন ধরনের শর্করা জাতীয় খাবার প্রস্তুত হয়। তো সেই অন্ধকার অধ্যায়ে তো বলছি যে এটা কিন্তু আসলে রাতে হয় না, অন্ধকারে হয় না, এটাও দিনের বেলায় হয়। কেননা শক্তির প্রয়োজন হয়, শক্তি তো আলোক অধ্যায় থেকে আসে, তাই দিনের বেলা শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি দিয়ে আবার কার্বন আত্মীকরণের কাজে ব্যবহার করা হয়। তো কার্বন আত্মীকরণের যে প্রক্রিয়া করা হয় তাকে বলা হয় অন্ধকার অধ্যায়। এই ক্ষেত্রে আবার আমরা দেখি বিভিন্ন উদ্ভিদ কিন্তু বিভিন্ন প্রসেসে এটা এই কার্বন আত্মীকরণ করে থাকে। তো সেটা কি, বেশি উদ্ভিদই আমরা দেখি কমন যেটা সেটা হচ্ছে সিথ্রি পাথওয়ে, অর্থাৎ একে বলা হয় কেলভিন এবং ব্যাসাম চক্র। কেলভিন এবং ব্যাসাম এই চক্রটা আবিষ্কার করেছে। সেটা ফটোসিনথেসিস স্টোমাতে সংগঠিত হয়। দেখো আমরা কিন্তু একটু চার্ট আকারে নিয়ে এসেছি স্বল্প সময়ে করার জন্য। এটা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুইজন বিজ্ঞানী, সেটা হচ্ছে মেলভিন কেলভিন ও ব্যাসাম, এই দুইজন বিজ্ঞানী, এবং তাদের নাম অনুসারে দেওয়া হয় কেলভিন চক্র। আবার একে বলা হয় সিথ্রি পাথওয়ে বা সিথ্রি পথচক্র। কেন বলা হয়? কারণ এই চক্রের প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3 কার্বন বিশিষ্ট যৌগটাই প্রথম স্থায়ী বিধায় নাম হচ্ছে সিথ্রি চক্র। এখন আমরা চলে যাই সেই চক্রে কার্বন ডাইঅক্সাইড কিভাবে আত্মীকরণ হয়। এখানে মোটামুটি 10টা রাসায়নিক বিক্রিয়া তোমাদের দিতে হবে। আমরা এখানে সেই বিক্রিয়াগুলি দেইনি, কিন্তু কি কি পথে এগুলি উৎপন্ন হয় সেই বিক্রিয় পদার্থ আমরা তুলে ধরছি। তোমরা এর রাসায়নিক বিক্রিয়াগুলি তুলে ধরবা, কেননা তোমরা অনার্সের স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের এটা দিতে হয় না, কিন্তু একজন অনার্সের স্টুডেন্টের এই বিক্রিয়া সহকারে এটা দিতে হবে। তুমি চক্রটা জাস্ট তোমার মনে রাখার জন্য তুমি চক্রটাকে প্রথম আত্মস্থ করবা, সেই চক্র অনুযায়ী বিক্রিয়াগুলি লিখে ফেললে তোমার বাসায় লিখে ফেলবা। জাস্ট গাঠনিক সংকেতগুলি, ওই জৈব যৌগগুলির গাঠনিক সংকেতগুলি তোমার জানতে হবে। এই জাস্ট 10টা হয়তো জৈব রাসায়নিক পদার্থের গাঠনিক সংকেত জানতে হবে। তো সেটাও অনেকটাই ইজি, তোমরা অলরেডি এর সাথে পরিচিত আছো, তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করতে পারবা। এরপরে দেখো, তাহলে আমরা চক্রে চলে যাই। আমরা জানি বায়ুতে থেকে পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইড পাতার পত্ররন্ধ্রের কোষ দিয়ে ভিতরে প্রবেশ করে। সেই পত্ররন্ধ্রের কোষের ভিতরে প্রবেশ করে যে কার্বন ডাইঅক্সাইড, সেই প্রসেসটার নাম কি, পদ্ধতিটার নাম হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পাতার
কোষে প্রবেশ করে এবং সেখানে বসা থাকে কি সেই কুটুরির ভিতরে থাকে রাইবোলোজ 1,5 বিসফসফেট। কি তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কে? কার্বন ডাই অক্সাইডের গ্রাহক কে? C3 চক্রে কার্বন ডাই অক্সাইডের গ্রাহক হলো স্টিলকার। তাহলে কার্বন যে আত্মীকরণের যে কার্বন গ্রহণ করে অর্থাৎ গ্রাহক এই পর্বের এই চক্রের গ্রাহক হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ 1,5 বিস অর্থাৎ এই যৌগটি 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট। এবং সেই ক্ষেত্রে একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমের বিশিষ্ট একটি এনজাইম, গুরুত্বপূর্ণ একটি এনজাইম যেটা জীবজগতের সাথে উদ্ভিদ জগতের একটি কানেক্টিভিটি তৈরি করে। তো সেই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলিস এনজাইম। তো সেই রুবিস্কো আমরা সংক্ষেপে বলি রুবিস্কো এনজাইম। রুবিস্কো এনজাইম 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। কার সাথে কার মিশিয়ে? সেটা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট 5 কার্বন বিশিষ্ট, আর তার সাথে আসে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডের কার্বন একটা, আর রাইবোলোজ 1,5 বিসফসফেটে আছে 5টা কার্বন, 5 আর 6। এই 6 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করে, এর নাম কি? 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। এটা এত সংক্ষিপ্ত সময়ের জন্য তৈরি হয়, হওয়ার সাথে সাথে এটা কিন্তু বিশ্লিষ্ট হয়ে 2 অণু 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। এই দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফো 3PGA 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে 6 কার্বন বিশিষ্ট উৎপন্ন করে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 অণু, যেহেতু 6 অণু বিশ্লিষ্ট হয়। তো এই অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস এনজাইমের কার্যকারিতা, এই এনজাইমগুলির নামও মনে রাখতে হবে তোমাদের। তাহলে কে? কাইনেস এনজাইম। এই কাইনেস এনজাইমের কার্যকারিতায় 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার কিসে পরিণত হয়? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এই ক্ষেত্রে একটা এটিপি কিন্তু কাজে লাগে। অর্থাৎ আমরা আগেই বলছি, আগে যে সক্রিয় অসক্রিয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয়েছে, সেই এটিপির সেই শক্তিগুলি এই চক্রে কিন্তু ব্যবহৃত হবে। এই ক্ষেত্রে একটা এটিপি ভেঙে এডিপি উৎপন্ন হয়েছে কিন্তু, অর্থাৎ এটিপি কাজে লাগছে। আর তার অজৈব ফসফেট এসে ওই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে মেশছে, এই জন্য হচ্ছে 1,3 ডাইফসফেট অথবা বিসফসফেট, 2টা ফসফেট হয়েছে তখন। এরপর ডিহাইড্রোজেনাস এনজাইমের কার্যকারিতায় গ্লিসারলডিহাইড 3 ফসফেট উৎপন্ন হয়েছে, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এক্ষেত্রে আবার একটা NADPH ভাঙছে, বড় একটা শক্তি এখানে কিন্তু কাজে লাগানো দরকার হয়েছে, এই জন্য এর নাম হয়েছে NADP। আর NADPH2 ভাঙার পরে সেটা কিসে পরিণত হয়েছে? আবার পূর্বের রূপে ফিরে পাইছে, NADP রিডাক্টেজ এনজাইমে পরিণত হয়েছে। এরপরে দেখো সেই গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এটা তো 2 অণু। তো গ্লিসারলডিহাইড 3 ফসফেট আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয়। আর এইখানে দেখো আইসোমারেস এবং বিক্রিয়ার চিহ্ন হচ্ছে উভমুখী, অর্থাৎ এরা এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হতে পারে, আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট 3 ফসফোগ্লিসারলডিহাইডে পরিণত হতে পারে, পারস্পরিক পরিবর্তনযোগ্য। এই আইসোমারেস বিক্রিয়ার মাধ্যমে এটা সম্ভব। এবং গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট অ্যালডোলেস এনজাইমের কার্যকারিতায় তারা যেহেতু 3 এখানে 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন করে। এক্ষেত্রে অ্যালডোলেস এনজাইম কাজ করে। এখন একদিকে আবার কিছু গ্লিসারলডিহাইড এদিকে চলে আসবে, কিছু গেল কোথায়? স্টার্চ উৎপাদন করতে, অর্থাৎ কার্বোহাইড্রেট উৎপাদনে চলে গেল এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তারপরে আবার হয় ফ্রুক্টোজ 6 ফসফেট,
এখানে বিভিন্ন ধরনের এনজাইম কাজ করে, অ্যালডোলেস এনজাইম, তারপর ফসফেটেস এনজাইম, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে হয় গ্লুকোজ 6 ফসফেট, আবার গ্লুকোজ 1 ফসফেট, সেই গ্লুকোজ 1 ফসফেট থেকে আবার বিভিন্ন ধরনের স্টার্চ গ্লুকোজ এগুলি উৎপন্ন হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট। এখানে বিভিন্ন ধরনের স্টার্চ উৎপন্ন, স্টার্চ না, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট, স্টার্চ সব ধরনের কার্বোহাইড্রেট, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট এখানে উৎপন্ন হয়। এদিকে গ্লিসারলডিহাইড কয়েক অণু অর্থাৎ কিছু এদিকে চলে যাবে, কারণ কি? কারণ এখানে যদি সব কার্বোহাইড্রেট উৎপন্ন করে তাহলে তো চক্র বন্ধ হয়ে যাবে। এই চক্র চালু রাখার জন্য আবার কিছু ওদিকে চলে যাওয়া লাগে, সেই এখনো গ্লিসারলডিহাইড এদিকে আসছে এবং তার সাথে এখানে ট্রান্সকিটোলেস এনজাইম কাজ করতেছে। এখান থেকে আর আসছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এখানে যে 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 6 ফসফেট, সেই ফ্রুক্টোজ 6 ফসফেট এখন গ্লিসারলডিহাইড কয়টা হইলো? 3 কার্বন, আর এইটা 6 কার্বন, তাহলে হলো 9 কার্বন। এই দেখো 6 + 3 9 কার্বন বিশিষ্ট। এই 9 কার্বনের এটার সাথে সাথে ভেঙে গিয়ে ইরিথ্রোজ 4 ফসফেট নামক একটি যৌগ উৎপন্ন করে, আর যেটা বিভিন্ন উপায়ে আবার কার্বোহাইড্রেট উৎপন্ন করে। কিন্তু এখান থেকে আর একটা 4 কার্বন বিশিষ্ট ইরিথ্রোসের পরে থাকে 5 কার্বন, কারণ 9টার 4টা ইরিথ্রোসের মধ্যে গেল, আর 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ জাইলোলোজ 5 ফসফেট উৎপন্ন করে। এই ক্ষেত্রে ট্রান্সকিটোলেস এনজাইম কাজ করে। সেই জাইলোলোজ 5 ফসফেট আবার রাইবোলোজ 5 ফসফেটে পরিণত করে। কিসে, কোন এনজাইমের কারণে? এপিমেরেস এনজাইমের কার্যকারিতায় জাইলোলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5 ফসফেট উৎপন্ন হয়। এই রাইবোলোজ 5 ফসফেটকে তোমরা চেনো? হ্যাঁ, ওই যে শুরুতে রাইবোলোজ 1,5,20 ফসফেট কি করছে? কার্বন ডাই অক্সাইড গ্রাহক হিসেবে কাজ করছে, কার্বন ডাই অক্সাইডকে তার শরীরে স্থিতিকরণ করছে, উদ্ভিদের কোষে স্থিতিকরণ করছে। সেই গ্রাহকের আগের পদার্থটি রাইবোলোজ 5 ফসফেট। এবারে তার সাথে যদি একটা এটিপি কে বিক্রিয়া করান যায়, তাহলে সেখান থেকে একটা ইনঅর্গানিক ফসফেট নিতে পারবে, তাহলে তখন হবে রাইবোলোজ 5 ফসফেটের জায়গায় তার নাম হবে রাইবোলোজ 1,5,20 ফসফেট। সে পরিণত হবে রাইবোলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 1,5,20 ফসফেটে। সেক্ষেত্রে একটা এটিপি ভেঙে এডিপি উৎপন্ন করবে। এই দেখো, এটিপি থেকে এই এটিপি ভাঙলো, তার সেটা থেকে এডিপিতে পরিণত হয়েছে এবং তার ফসফেট চলে গেছে এই রাইবোলোজের ভিতরে। এই রাইবোলোজ 1,5,20 ফসফেট তখন আবার সেই কার্বন ডাই অক্সাইড গ্রাহক হিসেবে কাজ করবে, কার্বন ডাই অক্সাইড ধরবে এবং এই চক্রকে পুনরায় চালু করবে। এভাবে এই C3 চক্র পরিচালিত হয় এবং C3 চক্র হয়। এরপরে আমরা আরও একটা পথয়ে সম্পর্কে জানবো, সেটা হচ্ছে হ্যাসান্ড-সেলার। এখন এখানে আছে, আমরা ওইটা কেলভিন এবং বেসাম চক্র সম্পর্কে জানছি। এবারে এই কার্বন ডাই অক্সাইড আত্মীকরণের আরও একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে হ্যাসান্ড-সেলার পদ্ধতি। ওইটা কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা ওটা দেখেছি। উদ্ভিদে কিন্তু C3 চক্রের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়। আর এইটা অল্প কিছু সংখ্যক উদ্ভিদের ক্ষেত্রে, অধিকাংশ দেখা যায় যে সে গ্রামীণ গোত্রের উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদের আছে, আর C4 চক্র খুব কম, বেশি না, তবে কমন দেখা যায় C3 চক্র। আর C4 চক্র তেমন বেশি না, যেমন এইখানে কিছু দেখা গেছে, আমরা লিখে রাখছি, ওই যে একবীজপত্রীর কথা বলছে, আগ দুটো সহ 18টি গ্রুপ সেটা দেখা যায় এবং 3টি আছে একবীজপত্রী, তার ভিতরে গ্রামীণ আছে।
তো এবারে আমরা তাহলে বেশি যেটা কমন সেটা হচ্ছে C3 চক্র। এবারে C4 চক্র। C4 চক্র একটু আলাদা ক্রাইটেরিয়া আছে, পাতায় এদের ক্যারান্স অ্যানাটমি থাকতে হবে। ক্যারান্স অ্যানাটমি অর্থাৎ তাদের যে জাইলেম ফ্লোয়েমের চতুর্দিকে একটি বান্ডেল শীতের আবরণ থাকে, সেটাকে বলা হয় ক্যারান্স অ্যানাটমি। এবং ক্যারান্স অ্যানাটমির ভিতরে যে ক্লোরোফিল থাকে, ক্যারান্স অ্যানাটমির কোষে যে ক্লোরোফিল থাকে সেটা কিন্তু একটু ভিন্নতর, অর্থাৎ একটু ক্লোরোফিলের আকারটা বড়। অন্য যে ক্লোরোপ্লাস্ট ভিতরে যে ক্লোরোফিল থাকে সেগুলি একটু আকারে বড় থাকে। তো আমরা সেটা দেখবো। এই যে দেখো ক্যারান্স অ্যানাটমি এখানে এঁকে দিয়েছি। মেসোফিলের আমরা জানি পাতার মেসোফিলে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই মেসোফিলের ক্লোরোপ্লাস্টের থেকে বান্ডেল শীতের কোষের ক্লোরোপ্লাস্ট একটু ভিন্ন ধরনের, একটু বড় বড় সাইজের। এই দেখো একটু বড় করে আঁকছি। এবার এখানে দেখো একটা গোল চক্রের মতো, এটাই হচ্ছে বান্ডেল শীট এবং সেটাকে বলা হয় ক্যারান্স অ্যানাটমি। এটা সমস্ত পাতায় থাকে না। যেসব উদ্ভিদে এই C4 চক্র চলে সেই সব উদ্ভিদের পাতার গঠনে এই ক্যারান্স অ্যানাটমি পরিলক্ষিত হয়। তো যেহেতু বিশেষ একটা গঠনের প্রয়োজন হয় সেটা এই জন্য কম, স্পেশাল জিনিস একটু কম থাকে। তো এবারে আমরা মেসোফিল এবং বান্ডেল শীট ক্লোরোপ্লাস্টে যেহেতু এই C4 চক্র, এর নাম হচ্ছে হ্যাস অ্যান্ড স্লাগ চক্র বলা হয়, কারণ বিজ্ঞানী হ্যাস এবং স্লাগ এটি অস্ট্রেলীয় দুইজন বিজ্ঞানী 1966 সালে, এবং তাদের নাম হচ্ছে হ্যাস এবং স্লাগ। এই দুইজন বিজ্ঞানী এটি আবিষ্কার করছে, এই জন্য এদের নাম অনুসারে হচ্ছে হ্যাস অ্যান্ড স্লাগ চক্র। এবার এখানে কার্বন প্রথম স্থায়ী যৌগ হয়েছে 4 কার্বন বিশিষ্ট। আমরা C3 চক্র পেয়েছি প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট, এই জন্য তার নাম কিন্তু C3 চক্র বলা হয়। আবার এক্ষেত্রে হ্যাস অ্যান্ড স্লাগ চক্রের আরেকটা নাম আছে C4 চক্র, কারণ এই C4 চক্র হয়েছে প্রথম স্থায়ী যৌগ হয়েছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, এই জন্য এর নাম হচ্ছে C4 চক্র। এবারে আমরা আসি, তাহলে এই চক্র সম্পন্ন করতে দুই ধরনের ক্লোরোপ্লাস্টের প্রয়োজন হয়। মেসোফিল স্তরের ক্লোরোপ্লাস্ট, বান্ডেল শীতের স্তরের ক্লোরোপ্লাস্ট। দেখো কার্বন ডাই অক্সাইড প্রবেশ করছে কোথায়? মেসোফিল কলার কোষে। তো মেসোফিল টিস্যুতে যখন কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে সেটা সেই কার্বন ডাই অক্সাইডকে প্রথম গ্রাহক কার্বন ডাই অক্সাইড ওইখানে গ্রাহক ছিল কে? C3 চক্রে রাইবোলোজ অ্যাক্টাস বিসফসফেট, আর এইখানে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। দেখো আমি গোল করে দিয়েছি, কার্বন ডাই অক্সাইড গ্রাহক লেখা আছে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। তোমরা এভাবে চার্টগুলি বাসায় আঁকবা, বিভিন্ন কালার ব্যবহার করে এগুলিকে সুন্দরভাবে যদি নিজে আঁকো, বড় কাগজে আঁকো, পড়ার টেবিলের সামনে রাখো, তাহলে কিন্তু চক্রগুলি খুব সহজে মনে রাখা যায়। বারবার দেখলে চক্রগুলি তোমরা মনে রাখতে পারবা। তাহলে দেখো ফসফোএনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড গ্রাহক, আর চক্র যদি মনে রাখতে পারো তাহলে তুমি এমনিতেই বিক্রিয়ার বর্ণনা দিতে পারবা, বিক্রিয়া লিখতে পারবা। ফসফোএনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড গ্রহণ, তারপর সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার পরে এখানে একটা এনজাইম কাজ করে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ এনজাইম। দেখো এনজাইমগুলির নামও কিন্তু সেই যৌগের নাম অনুসারে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ এনজাইম এর কার্যকারিতায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ প্রথম স্থায়ী যৌগ কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড হতে পারে, এর থেকে এটা আমাদের ইসের ভিতরে না। তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার উৎপন্ন করে মেলিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে মেলিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট। এবার এক্ষেত্রে দেখো এখানে একটা NADPH কিন্তু ব্যবহৃত হয়, উচ্চ শক্তি সম্পন্ন NADPH2 ব্যবহৃত হয়। মেলিক অ্যাসিড কোথায় গিয়ে পুষবে? সে কিন্তু বান্ডেল শীতে চলে যাবে। এই মেসোফিল থেকে বান্ডেল শীতে গেল মেলিক অ্যাসিড। মেলিক অ্যাসিড একদিকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, সেক্ষেত্রে একটা NADP কে আবার বিচরিত করে NADPH2, সেটা NADP মেলিক এনজাইম এখানে কাজ করে। এবার মেলিক অ্যাসিড
পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। মেলিক অ্যাসিড কিসে পরিণত হয়? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড আবার পুনরায় পাইরুভিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এবং আবার পুনরায় চক্র চালু রাখে। কিন্তু মেলিক অ্যাসিড আবার অন্যদিকে, একদিকে তো সে চক্র চালু রাখতে মেসোফিল কোষে প্রবেশ করছে, অন্যদিকে এই মেলিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে আসে। কার্বন ডাই অক্সাইড এই অন্যদিকে যাওয়ার ফলে এখানে সে রাইবোলোজ এটা কিসে চক্রে প্রবেশ করে? কোন চক্রে? C3 চক্রে। অর্থাৎ সে আবার পুনরায় কার্বন ডাই অক্সাইড, এখানে তাহলে মেলিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড কীভাবে আসলো? অর্থাৎ ডিকার্বক্সিলেশন হয়ে কার্বন এখানে এই অ্যাসিড থেকে কার্বন বের হয়ে যাওয়ার পদ্ধতিকে বলা হয় ডিকার্বক্সিলেশন। এই প্রক্রিয়ায় সে কিন্তু কী করে? আবার C3 চক্রে প্রবেশ করে, C3 চক্রকে চালু রাখে। তাহলে দেখা যায় যে C3 এবং C4 চক্রের মধ্যে একটি বন্ধন তৈরি হয়। একটি কিন্তু C3 এবং C4 এই সম্পর্কটা গড়ে তোলে কে? এই কার্বন ডাই অক্সাইড, এবং সেটা মেলিক অ্যাসিড সেখান থেকে করে। তো এভাবে আমরা দেখি, আমরা একটা কিন্তু এখানে বিক্রিয়া, প্রথম বিক্রিয়াটা তুলে ধরছি। এখানে 4টা বিক্রিয়া আছে। প্রথম বিক্রিয়াটায় দেখো বলা আছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড সেই কার্বন ডাই অক্সাইড ধরছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্রাহক, তো কাজ করছে ফসফোইনল পাইরুভেট কাইনেজ এনজাইম। তারপরে হইল কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই দেখো 4 কার্বন বিশিষ্ট, 1 2 3 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করছে, আর সেখানে ফসফরিক অ্যাসিড বাই প্রোডাক্ট হিসেবে আসছে। এর পরের বিক্রিয়াটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তার সাথে NADPS, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড NADPS এর সাথে বিক্রিয়া করে সে মেলিক ডিহাইড্রোজেনেস এনজাইমের কার্যকারিতায় উৎপন্ন করছে মেলিক অ্যাসিড। এই যে এখানে মেলিক অ্যাসিড, সেটা মেলিক অ্যাসিডও কিন্তু 4 কার্বন বিশিষ্ট, এই দেওয়া আছে এখানে গাঠনিক সংখ্যা। খুবই সহজ। অ্যাসিডের এই যে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিল মূল CHOH, CH2, শেষে আবার COOH। তোমরা একটু চেষ্টা করলেই পারবা। তো এই গেল হ্যাসেন-স্ল্যাক চক্র, মাত্র 4টা বিক্রিয়া। এরপরে আমরা দেখবো যে আসলে এই দুই চক্রের ভিতরে পার্থক্য আসে, বিভিন্ন সময়ে কিন্তু এই দুই চক্রের ভিতরে পার্থক্য আসে। তো আমরা একটু সেই পার্থক্য C3 এবং C4 চক্রের পার্থক্য দেখি। দেখো, অধিকাংশ সবুজ উদ্ভিদেই কিন্তু C3 চক্র চলে। আমি আগেই বলছি অধিকাংশ ক্ষেত্রেই C3 চক্র চলে। আর C4 চক্র গ্রীষ্মমণ্ডলীয় কতিপয় উদ্ভিদে, অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে C4 চক্র চলে। আর ক্যারেন্স অ্যানাটমি অনুপস্থিত। আগেই বলছি যে C3 চক্রের জন্য কোনো ক্যারেন্স অ্যানাটমির দরকার না, সকল কোষের ক্লোরোপ্লাস্ট একই রকম থাকে। আর এখানে ক্যারেন্স অ্যানাটমি উপস্থিত। কার্বন ডাই অক্সাইড গ্রাহক কেটা? রাইবোলোজ। কে কার্বন ডাই অক্সাইড গ্রাহক? কে? রাইবোলোজ 1,5 বিসফসফেট। আর এখানে কার্বন ডাই অক্সাইড গ্রাহক হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আর 4 নম্বর প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এখানে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সকল সালোক সংশ্লেষণকারী কোষে একই ধরনের ক্লোরোপ্লাস্ট, আর এখানে মেসোফিল কোষে এক ধরনের, বান্ডেল শীতে আর এক ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে। তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তাপমাত্রা থাকে এক্ষেত্রে 30 থেকে 45 ডিগ্রি। তাহলে দেখো C4 চক্রের জন্য অধিক তাপমাত্রার প্রয়োজন হয়, এজন্যই বলা হয়েছে C4 চক্র চলে গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে। আর কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 50 থেকে 150 পার ppm, অর্থাৎ pm পার মিলিয়ন। তারপরে এখানে আছে 5 থেকে 10 ppm পার কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব পরিমাপের একক। তো দেখো কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এইটাই বেশি দরকার হয়, আর কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কম হলেও চলে। তো এই দুইটার মধ্যে পার্থক্য এটা, এবং C3 C4 উদ্ভিদের পার্থক্য এর থেকে তুমি লিখতে পারবা। তো আজকের আমরা C3 চক্র সম্পর্কে জানলাম, আর C4 চক্র সম্পর্কে জানলাম। আর একটা চক্র আছে বিশেষ, সেটা আমরা অন্য আরেকদিন দেখাবো, ক্যাম চক্র, গ্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম।
তো সেটা আমরা আর একদিন দেখাবো। তো আর এই দুইটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা পড়বা, পরীক্ষায় আসে বিভিন্ন সময়ে। তো এ সম্পর্কে আরও বিস্তারিত তোমরা বই থেকে জেনে নেবা, কোনো সমস্যা হলে আলোচনা করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বেশি বেশি পড়াশোনা প্র্যাকটিস করো। এই সময়ে বাসায় থাকবা এবং বই পড়বা, অন্য কোনো কাজ না, বাইরে ঘোরাঘুরি করবা না। এসছো মেস্টেসে, সবাই ভালো থাকবে।